তো আমাদের আলোচনা হয়েছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি শিখেছি। কি শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির সময়? প্রথমে কি অক্সিলারি ভার্ব, ভুলে গেছি সব? সবার মুখ বন্ধ কেন? কি কি? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর দ্য রেস্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর ভার্ব আর অক্সিলারি ভার্ব আর ভার্ব কীভাবে বসবে না অ্যাকর্ডিং টু দ্য টেন্স অনুযায়ী। এবার আমরা শিখবো কি? এবার আমরা শিখবো ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে হয়। ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন কি? যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়। ব্যাটা বোঝা গেল? ডব্লিউএইচ কোশ্চেন শেখার আগে ডব্লিউএইচ এর তোরা মানেগুলো জানিস সব? হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হ্যাঁ জানা আছে এগুলো? তাও যারা যারা জানে না আমি লিখে দিই। হু মানে, হ্যাঁ, হু মানে কে বা কাহারা, মানে এক বছরেও ব্যবহার হয়, বহু বছরেও ব্যবহার হয় হুটা, ঠিক আছে? হুম মানে কি? হুম, হ্যাঁ, হুম মানে কাকে বা কাহা দিগকে বা কাদেরকে। সোজা যদি আমরা বলি কাদেরকে, হলো মানে সিঙ্গুলার প্লুরাল দুটোতেই হয়। হুজ মানে কাহারা না, কার বা কাহাদের বা কাদের। আমি সাধু ভাষায় লিখছি, ওগুলো সব সাধু ভাষা। কাহার, কাহাদের এগুলো হচ্ছে সাধু ভাষা, ঠিক আছে? আমরা চলিত ভাষাতেই লিখছি। হুজ মানে কার বা কাদের। আচ্ছা, হুইচ মানে কি? কোনটা বা কোনগুলো। হলো। হোয়াট মানে কি? হোয়াট মানে কি, হলো। হোয়েন মানে কখন, হলো। হোয়ার মানে কোথায়। হোয়াই মানে কেন। আচ্ছা, হাউ মানে, আচ্ছা একটা কথা বলি, এই যে এগুলো দেখ ডব্লিউএইচ ওয়ার্ড কেন বলা হয়? কারণ ডব্লিউ আর এইচ দিয়ে এই যে ইন্টারোগেটিভ যে প্রোনাউনগুলো সেগুলো তৈরি হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। বাট বোঝা গেল? প্রশ্ন করার জন্য। এগুলোর কিন্তু দুটো করে মানে থাকে। এগুলো দুটো মানে বলতে এইখানে যে দুটো মানে লিখেছি সেই নয়, কিন্তু এগুলোর প্রশ্ন করার জন্য একটা মানে থাকে। আবার এগুলোর উত্তর মানে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করি তখন একটা মানে হয়। যেমন হু মানে কে, আবার হু মানেই যে। হু মানে কে বা কারা, হু মানেই আবার যে বা যারা। হুম মানে কি? হুম মানে কাকে এবং কাদেরকে। হুম মানেই আবার আরেকটা মানে কি? যাকে বা যাদেরকে। ব্যাটা বোঝা গেল? ওগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় কাজে লাগবে। ব্যাটা বোঝা গেল? এগুলো দিয়ে প্রশ্ন করা হয়, আবার এগুলো দিয়ে কিন্তু আবার উত্তরও লেখা হয়। ক্লিয়ার? প্রজিত বুঝতে পারছিস? আচ্ছা, হাউ মানে কি? হাউ মানে কিভাবে, ওই যা কিভাবে সেটাই কেমনভাবে। হাউ মানে কিভাবে, হলো। এবার হাউ দিয়ে কিছু তৈরি করা হয়। হাউ মানে কিভাবে, কিন্তু হাউ দিয়ে কিছু তৈরি করা হয়। যেমন ধর হাউ মাছ মানে কত পরিমাণ, যেগুলো আনকাউন্টেবল নাউন সেখানে হাউ মাছ ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন যেগুলো সংখ্যায় গোনা যায় না, পরিমাণ করা হয়। বোঝা গেল? হাউ মেনি মানে কতগুলো। এটা কি? এটা সংখ্যায় যেগুলো বিচার করা হয়। বোঝা গেল? যেগুলো আমরা সংখ্যা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, হাউ মাছটা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আবার যেমন ধর হাউ লং মানে কত দীর্ঘ, হলো। হাউ ফার মানে কত দূর, হলো। তো এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আপাতত এই করে আমার মনে এলো, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো দিয়ে কী করা হয়? প্রশ্ন করা হয়। আগে তোরা ঝপ করে লিখে নিতে পারিস চাইলে এগুলো। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো লিখলি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড বা ইন্টারোগেটিভ
কি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করার জন্যই প্রোনাউনগুলো ব্যবহার করি আমরা। এবার তোরা আগের দিন কী করেছিলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শিখেছিলি, শুধু প্রশ্নটা কীভাবে গঠন করা হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম, তাই তো? যে প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় অক্সিলারি ভার্বকে আগে নিয়ে ফেলতে হয়, আস্তে আস্তে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, বাকি যার যা সিচুয়েশান ঠিক একই জায়গাতে থেকে যায়, কিচ্ছু চেঞ্জ হয় না। এবার WH দিয়ে কোশ্চেন কীভাবে তৈরি করা হয় না, WH দিয়ে কোশ্চেন সেই একই পদ্ধতি, অক্সিলারি ভার্বকে যেমন আগে নিয়ে যাওয়া হয় তেমনই হয়, শুধু তার আগে WH বসাতে হয়, শুধু তার আগে WH বসাতে হয়। যেমন ধর নাও উই, আচ্ছা আগে নিয়মটা লিখে নে, WH দিয়ে ইন্টারোগেটিভ কোশ্চেন তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে WH হলো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস দ্য রেস্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এটা হলো WH দিয়ে কোশ্চেন তৈরি করার নিয়ম। হলো, দেখ যা আগে ছিল সবই আছে, কিন্তু শুধু WH আগে যোগ হয়েছে, তাই তো? WH তার আগে চলে আসবে, ব্যাস। তারপরে এবার কি, হ্যাঁ এবার কিছু পদ্ধতি আছে, কিছু ছোট ছোট নিয়ম আছে, সেটা লিখবার কোনো ব্যাপার নেই, সেটা তোমরা মুখে মুখে শুনলেই বুঝতে পেরে যাবে। ঝপ করে লিখে নে। তাহলে নিয়মটা এখানে লেখা থাক, তার নিচে আমরা একটু প্র্যাকটিস করে দিই একটা বাক্য, তাহলে বোঝা যাবে। যেমন ধর যদি বলা হয় উই আর রিডিং ইংলিশ গ্রামার নাও, হলো উই আর রিডিং ইংলিশ গ্রামার নাও। এটাকে কি দিয়ে প্রশ্ন করা যেতে পারে? এটাকে প্রশ্ন করা যেতে পারে হু দিয়ে, হয়েছে, হোয়াট দিয়ে। আমি কি দিয়ে প্রশ্ন করা যেতে পারে সেটা তোদের বুঝিয়ে দিচ্ছি। এবার যেমন প্রশ্নটা করতে দেবে সেইভাবে প্রশ্নটা করতে হয়, যেটা দিয়ে করতে দেয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি যদি প্রথমে হু দিয়ে কোশ্চেন করতে চাই, তাহলে কি লিখবো? হু। এবার কি উইটা হবে? WH দিয়ে কোশ্চেন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যে আমি যখন WH ব্যবহার করছি তার একটা অ্যান্সার কিন্তু এই বাক্যটার মধ্যে আছে, হলো, সেই অ্যান্সারটাকে সবসময় বাদ রাখতে হয়। ধর আমার বাবা একটু আগে বাজারে গেল, এবার যদি আমাকে কেউ প্রশ্ন করে তোমার বাবা দিয়ে প্রশ্ন করছে, তাহলে বলবে তোমার বাবা কোথায় গেল একটু আগে বাজারেটা বলবে, তাহলে সে কিন্তু বাজারেটা জানেই না, তাই তো? ওই জন্যই তো প্রশ্নটা করছে। ভালো বোঝা গেল? তোমার বাবা একটু আগে কোথায় গেল বাজারে, এরকম তো প্রশ্ন হতে পারে না। আবার ধর কে দিয়ে প্রশ্ন করছে, কে বাজারে গেল, তাহলে এরকম হবে, কে তোমার বাবা বাজারে গেল একটু আগে, হবে না? তার মানে যেই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে, যে WH ব্যবহার করা হচ্ছে, তার একটা অ্যান্সার কিন্তু আছে এখানে অলরেডি, সেটাকে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। হলো, তাহলে হু আমি যখন ব্যবহার করছি, হুয়ের অ্যান্সার কোনটা? হুয়ের অ্যান্সার হচ্ছে উই, তাই তো? তাহলে ওটা আবার কী করতে দিবি? কে আমরা, হু উই, এরকম হয় নাকি? তাহলে ওটা বাদ যাবে। তাহলে হু দিয়ে যখন কোশ্চেন করছি তখন উইটা বাদ চলে গেল। এবার কী করবো? কারণ এই হুটাই তো সাবজেক্ট, অর্থাৎ তখন আর আমরা উইটা ব্যবহার করব না। তাহলে কী হবে? হু আর, এবার রিডিং, এবার যা আছে সব বসে যাবে, ইংলিশ গ্রামার নাও, জিজ্ঞাসা চিহ্ন। এই হলো বাক্যটা সঠিক, হু আর রিডিং ইংলিশ গ্রামার নাও। হ্যাঁ, পরে আগে বুঝে নেই। বলছে হু আর রিডিং ইংলিশ গ্রামার নাও, কে বা কারা এখন ইংরেজি গ্রামার শিখছে, তার অ্যান্সার হচ্ছে এইটা, উইটা হচ্ছে অ্যান্সার। ওই জন্য উইটা আর লিখবো না, পরে লিখবি, পরে আগে বোঝ। যখন হোয়াট দিয়ে কোশ্চেন করা হবে, হোয়াট মানে কি? এবার হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয়, তার অ্যান্সার কোনটা আছে এখানে?
ইংলিশ গ্রামার, তাহলে ওটা তো আর বলা যাবে না, তাহলে ওটা বাদ যাবে। তাহলে কি হবে, এবার কি হবে, হোয়াট দিয়ে যখন প্রশ্ন করব, হোয়াট আর উই, এটা আর উই হবে না, কেন হবে, এবার এটা ইউ হয়ে যাবে, কারণ আমি তো নিজেকেই নিজে প্রশ্ন করতে পারি না। আমরা এখন কি শিখছি, আমরা এখন ইংরেজি গ্রামার শিখছি। এরকম হয়, আমাকে তো অন্য কেউ প্রশ্নটা করবে, তাই তো, প্রশ্নটা আমাকে কে করবে, আমি নিজেকে প্রশ্ন করব, প্রশ্নটা আমাকে কে করবে, অন্য কেউ করবে। তো অন্য কেউ করলে কি উই কথাটা ব্যবহার করবে, কি করবে সে, তখন ইউ করবে সে, তাই তো। তাহলে হোয়াট আর ইউ রিডিং নাও করা যায়, অথবা হোয়াট আর ইউ ডুইং নাও করা যায়। তোমরা এখন কি করছো, অথবা তোমরা এখন কি করছো, হলো ডুইং, হ্যাঁ না আমি সেটা বললাম তোদেরকে, এখানে মানে ডুইংও করা যায়। তোমরা এখন কি করছো, তার উত্তর এটা আসবেই যে আমরা এখন ইংরেজি গ্রামার শিখছি, হলো, দরকার নেই তোদের যদি বুঝতে অসুবিধা, তোর রিডিংটাই দেখ, হোয়াট আর ইউ রিডিং, হোয়াট আর ইউ রিডিং নাও, এটা হলো তার কোশ্চেন। অ্যান্সারটা কী ছিল, এই হোয়াটের অ্যান্সারটা হচ্ছে ইংলিশ গ্রামার, অথবা এটা আমরা এবার বাদ দিয়ে গেলাম, হলো। ভালো করে বোঝ, তোরা এই লেখার চক্করে বুঝতেই পারিস না। আরে লেখার জন্য আমি টাইম দিচ্ছি তোদেরকে, আগে ব্যাপারটা বোঝ যে যেটা দিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা ব্যবহার করি তার এগেনস্টে যে অ্যান্সারটা থাকে সেটাকে সবসময় বাদ দিয়ে এড়িয়ে যেতে হয়, বুঝে গেল। তাতে আমি এখানে সাবজেক্টই বাদ দিয়ে গেছি, কারণ হুটাই তো সাবজেক্ট, হু দিয়ে প্রশ্ন করলে তো সাবজেক্টই চলে আসবে, এটা বোঝা গেল। অতএব এখানে হু বলে আমি হু লিখেছিলাম বলে হু মানে কি, কে বা কারা, এবার কে বা কারা দিয়ে প্রশ্ন করলে এই সাবজেক্টই তো অ্যান্সার হয়ে যাবে, তার মানে হুয়ের মধ্যেই তো সাবজেক্ট লুকোনো আছে, অর্থাৎ সাবজেক্ট এখানে বাদ হয়ে গেল, হলো। এবার লেখ আর দুটো উদাহরণ করি। আচ্ছা, এবার ধার্যই থাকে মাই আঙ্কেল হ্যাজ সেন্ট মি a gift parcel today। ধৈর্য এরকম থাকে, মাই আঙ্কেল হ্যাজ সেন্ট মি এ গিফট পার্সেল টুডে, আজকে আমার কাকা আমাকে একটা গিফট পার্সেল পাঠিয়েছে। টুডেটা শেষেও হতে পারে, প্রথমেও লিখতে পারতাম, আমি প্রথমেও লিখতে পারতাম, টুডে মাই আঙ্কেল হ্যাজ সেন্ট মি এ গিফট পার্সেল, হলো। এটাকে কি দিয়ে হতে পারে, এটাকে হতে পারে হু দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, হলো, হোয়েন দিয়ে হতে পারে, হলো, আবার হুম দিয়ে হতে পারে। এত কিছু দিয়ে কোশ্চেন হতে পারে এই বাক্যটাই, হলো। হু দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, হু মানে কে বা কারা, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, আর হুম মানে কাকে বা কাদেরকে। এবার ধর হু দিয়ে যদি আমি কোশ্চেন করি, অ্যান্সারটা কী ছিল, মাই আঙ্কেল হ্যাজ সেন্ট মি এ গিফট পার্সেল, আমার কাকা আমাকে একটা উপহারের প্যাকেট বা উপহার সামগ্রী পাঠিয়েছে। এবার কী হবে, হু দিয়ে হু হ্যাজ, এবার হু হ্যাজ সেন্ট মি লিখবো, আমি নিজেকে প্রশ্ন করব, আমি নিজেকে প্রশ্ন করতে পারি, তাহলে কী হবে, হু হ্যাজ সেন্ট ইউ দ্য গিফট পার্সেল টুডে, দ্য গিফট পার্সেল টুডে, জিজ্ঞাসা চিহ্ন, হলো। এবার যদি হোয়াট দিয়ে করি, এখানে হু দিয়ে করেছিলাম বলে মাই আঙ্কেলটা বাদ চলে গেছিলো, কারণ ওটাই তো অ্যান্সার, হলো। এবার যদি হোয়াট দিয়ে করি, এবার কি করব, আবার সে একই ভুল করছি, হোয়াট হ্যাজ মাই আঙ্কেল করব, হোয়াট হ্যাজ মাই আঙ্কেল করব, তাহলে কি হবে, ইয়োর আঙ্কেল। প্রশ্ন কিছুতেই আমরা নিজেকে নিজে করি না, প্রশ্ন আমরা কখনো নিজেকে নিজে করি কি, নিজেকে নিজে করি না, আমাদেরকে প্রশ্ন অন্য কেউ করবে। তাহলে হোয়াট হ্যাজ ইউর আঙ্কেল, এবার সেন্ট ইউ, এবার আবার এ পার্সেলটা হবে, ওটাই তো অ্যান্সার, টুডে। হুটোপাটা করবি না, বুঝে অ্যান্সার দিয়ে, আর শিখতে পারবি না। তাহলে হোয়াট দিয়ে যখন করলাম তখন কি করলাম, হোয়াট হ্যাজ ইউর আঙ্কেল সেন্ট ইউ টুডে, আজ তোমার কাকা তোমাকে কি পাঠিয়েছে, হলো। এবারে কি বাদ দিয়ে দিলাম, এবারে এই গিফট পার্সেলটা বাদ দিয়ে দিলাম, কারণ ওটাই তো অ্যান্সার,
হলো। আবার হোয়েন দিয়ে যদি করি, হোয়েন, এবার কি করবো, হ্যাজ, এবার ইয়োর আঙ্কেল, হোয়েন হ্যাজ ইয়োর আঙ্কেল সেন্ট ইউ এ গিফট পার্সেল, এ গিফট পার্সেল, জিজ্ঞাসা চিহ্ন। এবার আমি কোনটা বাদ দিয়ে দিলাম, এবার আমরা টুডেটাকে বাদ দিয়ে দিলাম, কারণ টুডেটাই তো অ্যান্সার, হোয়েনের অ্যান্সার তো টুডেই ওখানে, হলো, তাহলে ওটা বাদ হয়ে গেল। ব্যাট বোঝা গেল? বোঝা যাচ্ছে কীভাবে হয় কোশ্চেনগুলো। এবার ধর হুম দিয়ে করতে বললো, কী হবে, হুম মানে কাকে, কী করব, হুম বলো, অনুষ্কা কোন মুখে কথা নেই কেন, ও যেটা কমন পড়ে, যেটা জানা থাকে সেটা নিয়ে হই হই করে, চিৎকার চেঁচামেচি করে। বোঝা যাচ্ছে আমি জিনিসটা, এই যে বুঝিয়ে দিলাম, বুঝতে পারছো না? হুমের পর কী হবে এবার, হ্যাঁ, তো সেটা বলতে এত অসুবিধার কথা, হুম হ্যাজ, এবার ইয়োর আঙ্কেল, ওর যেটা আগে থেকে করা থাকে সেটা নিয়ে ও হইচই করে, আগে থেকে লাভ হয় বলবার জন্য। তাহলে কি হলো, হুম হ্যাজ ইয়োর আঙ্কেল, এবার সেন্ট, এবার এ গিফট পার্সেল। যারা বলতে পারবে সাথে সাথে তাদের বোঝা যাবে যে সে শিখতে পারছে, পার্সেন্ট হয়ে গেছে। তাহলে হুম হ্যাজ ইয়োর আঙ্কেল সেন্ট এ গিফট পার্সেল, এবার টুডে, জিজ্ঞাসা চিহ্ন। এবার কি বাদ দিয়ে গেলাম, এবার মিটা বাদ দিয়ে গেলাম, এবার মিটাকে বাদ দিয়ে গেলাম, কারণ অ্যান্সারটা কি হতো, হুম হ্যাজ ইয়োর আঙ্কেল সেন্ট এ গিফট পার্সেল টুডে। তোমার কাকা আজকে কাকে গিফট পার্সেল পাঠিয়েছে, তার উত্তর হচ্ছে আমাকে। হ্যাঁ, এতগুলো কোশ্চেনের একটাই উত্তর, এতগুলো কোশ্চেনের একটা উত্তর না, মানে এই যে বাক্যটাকে উত্তর তো বলা যায় না এটাকে, বাক্যটাকে, এই বাক্যটা থেকে এতগুলো কোশ্চেন তৈরি করা যেতে পারে। এইটা কিভাবে দেয়, তোদেরকে একটা বাক্য দিয়ে দেয়, দিয়ে ব্যাকেটে একটা ওয়ার্ড দিয়ে দেয়, ব্যাকেটে একটা ইন্টারোগেটিভ প্রিপোজিশন দিয়ে দেয়, প্রোনাউন দিয়ে দেয়, দিয়ে বলে ফ্রেম কোশ্চেন, বাক্য গঠন করো, কোশ্চেন তৈরি করো একটা, তখনই সব গোল খেয়ে যায়, কোশ্চেন তৈরি করতে পারে না। ব্যাপার বোঝা গেল? এইভাবে কোশ্চেন তৈরি করা হয়। ক্লিয়ার? এগুলো কি লিখতে হবে? তা লিখে নেয়, তাড়াতাড়ি লেখ, আচ্ছা না। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলো, এই পর্যন্ত সবার বোঝা হয়ে গেছে তো কীভাবে হয়, যে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আমি ব্যবহার করি তার যে অ্যান্সারটা থাকে, মানে ওই কন্টেন্টের মধ্যে, সেটাকে আমরা বাদ দিয়ে ফেলি, বাদ দিয়ে তারপর লিখি। ব্যাপার বোঝা গেল? কী কী শিখলি? আর হু দিয়ে যখন প্রশ্ন করি তখন আমরা সাবজেক্টকেই বাদ দিয়ে দিই, কারণ সাবজেক্ট, হুয়ের মধ্যেই সাবজেক্ট লুকিয়ে আছে, হলো। আর কখনো আমরা নিজেকে নিজে প্রশ্ন করি না, প্রশ্ন সবসময় আমাদেরকে অন্য কেউ করে, তাই তো? ব্যাপারটা বোঝা গেছে? এবার একটা জিনিস দেখ, তোদেরকে সেদিন যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করিয়েছিলাম তখন আমি দুটো জিনিস বলতে ভুলে গেছি, ঠিক আছে? তখন তারপরে দুটো জিনিস বলা হয়নি, সেটা পরে বলছি আমি। এখন একটা জিনিস দেখ, এবার একটা জিনিস মাথার মধ্যে রাখ, যখন এই যে হু বড় করে লিখলাম, বড় করে লিখলাম হু, কেন লিখলাম হু? হু মানে কি? কে মানে আমি। হুটা কেন বড় করে লিখলাম? কারণ এই হুয়ের একটা ফান্ডা আছে, হু দিয়ে যখন কোশ্চেন করা হয়, ভালো করে বুঝবি, এই আমরা যে করলাম, আমরা যে বাক্যগুলো শিখলাম, কী কী টেন্স লিখলাম? প্রথমটা লিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা লিখলাম প্রেজেন্ট পারফেক্ট। অতএব যেই টেন্সে সাহায্যকারী ক্রিয়া আছে বা অক্সিলারি ভার্ব আছে সে দুটোই লিখেছি আমি, কিন্তু যেখানে অক্সিলারি ভার্ব নেই সেখানে কি করব? আচ্ছা, আমি এমনি একটা উদাহরণ লিখি, যেমন ধর যদি বলি এভরিডে they go to, every day they go to school by bus। বল, ধর এভরিডে দে গো টু স্কুল বাই বাস মানে কি? বাক্যটার মানে কি? প্রতিদিন তারা বাসে করে স্কুলে যায়, তাই তো? এবার ধর এখানে কোশ্চেনটা করতে দিল হাউ মানে কি? হাউ মানে কিভাবে? এই হাউ দিয়ে আমি কোশ্চেনটা কিভাবে করব? হাউ কি? হাউ ডে লিখবো, হাউ এভরিডে লিখবো
নিয়ম কি লেখা আছে ডব্লিউএইচ ওয়ার্ডের পর? আমি ওখানে লিখেছি ডব্লিউএইচ ওয়ার্ডের পর এভরিডে হবে, ডব্লিউএইচ ওয়ার্ডের পর সাবজেক্ট হবে, লিখেছি। তাহলে এখানে এবার হাওয়ের পর আমাকে কেন সাহায্যকারী ক্রিয়া আনতে হয় অক্সিলারি ভার্ব। আগের যে বাক্য দুটো উদাহরণ লিখেছিলাম তাতে তো অক্সিলারি ভার্ব ছিল। প্রথমটাই ছিল উই আর, তারপরটাই ছিল মাই আঙ্কেল হ্যাজ। আমি সেইগুলো এই হ্যাজ আর দিয়েই কী করছিলাম, কোশ্চেনটা তৈরি করে ফেলছিলাম। কিন্তু এখানে তো এবার অক্সিলারি ভার্বই নেই, এবার কী করবো? তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে সেই একই পদ্ধতি আগের, ওটার আমি ভেঙে বলছি না। প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু আর ডাজের ব্যবহার হয়, আর পাস্ট ইনডিফিনাইটে ডিডের ব্যবহার হয়। এবার হাও এবার কি করব? এখানে সাবজেক্ট কি আছে? দে। দে এর সাথে কি ডু হবে না ডাজ হবে? ডু। তাহলে কি হবে? হাউ ডু। এবার হাউ ডু দে। এবার গো টু স্কুল এভরিডে জিজ্ঞাসা ছিল, তো বোঝা গেল কী হলো কোশ্চেনটা? হাউ ডু দে গো টু স্কুল এভরিডে? প্রতিদিন তারা কীভাবে স্কুলে যায়? না, তারা প্রতিদিন বাসে করে স্কুলে যায়। এখানে আমরা এই বাই বাসটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটাই হচ্ছে অ্যান্সার। ওই কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? দুটা কোত্থেকে ধরে নিয়ে এলাম? এই দুটাকে হঠাৎ করে কোত্থেকে নিয়ে এলাম? প্রজিত কোত্থেকে নিয়ে এলাম দুটাকে? প্রেজেন্ট ইনডিফিনাইট। জোরে বল, জোরে। প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে। প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে আনিনি, দুটাকে আমরা এনেছি কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এবার আমাকে কোশ্চেনটা তো তৈরি করতে হবে, আর কোশ্চেন করতে গেলে এটা মাস্ট। এই যে অক্সিলারি ভার্ব এটা মাস্ট, লাগবেই। কোশ্চেন করতে গেলে এটা লাগবেই, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোশ্চেন করতে গেলে। বোঝা গেল? এখানে তো নেই, অক্সিলারি ভার্বই নেই। আমি এবার কি করব? তাহলে আমাকে ডু আনতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু আর ডাজের ব্যবহার হয়, আর পাস্ট ইনডিফিনাইটে ডিডের ব্যবহার হয়। বড়টা বোঝা গেল? এবার যেমন ধর যদি বলা হয়, ধর একটা ডাজের ব্যবহার দেখ, ডু এর ব্যবহার দেখলি, ডাজের ব্যবহার দেখ। ধর এভরিডে হি গোজ টু কলকাতা। এভরিডে হি গোজ টু কলকাতা, এটাকে ধর প্রশ্ন করছিস হোয়ার দিয়ে। এটাকে ধর কোশ্চেন করতে দিয়েছে হোয়ার দিয়ে। হোয়ার মানে কি? কোথায়। বাক্যটা কি আছে? এভরিডে হি গোজ টু কলকাতা, প্রতিদিন সে কলকাতায় যায়। কোশ্চেনটা আমাকে কি দিয়ে করতে দিয়েছে? হোয়ার দিয়ে। হোয়ার মানে কোথায়। এবার কি করব? প্রথমে কি লিখবো? এবার কি করব? হোয়ার। এবার কি আমি এখানে ডু দেবো? ডু দেবো, কারণ আমার তো গোজ রয়েছে এখানে। গোজ রয়েছে আর ডু চলে এখানে? ডু তো চলবে না, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আবার ভার্বের সাথে এস বাই এস লাগানো রয়েছে, তাহলে এখানে ডু এর কোনো ব্যাপারই তো নেই। তাহলে হোয়ার কি করব? হোয়ার ডাজ। এবার হি। হোয়ার ডাজ হি। এবার গোজ হবে না গো হবে? যদি গোজ লিখি তাহলে কি হবে? একটা পাঁঠা দুবার বলি হয়ে যাবে, একবার লেজের দিকে একবার মাথার দিকে, তাই তো? আমি যদি হোয়ার ডাজ হি গোজ করে দিই তাহলে কি হবে? একটা পাঁঠা কিনে মাথার দিকে একবার বলি হবে, লেজের দিকে একবার বলি হয়ে যাবে, দুবার বলি হবে না ওরকম। হোয়ার ডাজ হি গো, হোয়ার ডাজ হি গো এভরিডে। কেন টুটা কেন দেবো? টুটা কেন দেবো? আমি তো জায়গাটা নামই লিখিনি, কেন টু হতে যাবে? আমি যদি কলকাতা লিখতাম তবে তো টু দিতাম, তাহলে আমাকে বাদটা কমতে যাবে, বাদটা হবে টু কলকাতা, এটা অংশটা বাদ চলে যাবে। তাহলে আমার কোশ্চেনটা কি দাঁড়ালো? হোয়ার ডাজ হি গো এভরিডে, সে প্রতিদিন কোথায় যায়? প্রতিদিন সে কোথায় যায় না? এভরিডে হি গোজ টু কলকাতা, বা হি গোজ টু কলকাতা এভরিডে, প্রতিদিন সে কলকাতায় যায়। ব্যাটা বোঝা গেল কোশ্চেন কীভাবে হলো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা তোরা পরে এই লেখার জন্য ওয়েট করছি না, তোরা পরে দেখে লিখে নিস, ভিডিওতে থাকবে, দেখে লিখে নিবি, ঠিক আছে? মুছে দিলাম। এবার একটা জিনিস দেখ, এবার একটা জিনিস যেটা বুঝতে হবে, যেটা হু দিয়ে কোশ্চেন করতে গিয়ে একটা ঝামেলা হয়। আমি যেটা বড় করে হুটা লিখেছিলাম। হু দিয়ে কোশ্চেন করতে গেলে কি ঝামেলা হয় না? হু দিয়ে কোশ্চেন করতে গেলে, হু দিয়ে কোশ্চেন করতে গেলে যদি প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রেই বলছি, আস্তে আস্তে, হু দিয়ে কোশ্চেন করতে গেলে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইট এই দুটো মনে রাখবি। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটে যেখানে আমরা ডু ডাজ ডিডের ব্যবহার করি সেটা মাথায় রাখতে হবে, অন্য ক্ষেত্রে নয়, অন্য কোনো টেন্সে নয়। এই দুটো টেন্সের ক্ষেত্রে হু দিয়ে যখন কোশ্চেন করা হয়, বাক্যটা যদি হ্যাবাচকে হয়, কোশ্চেনটা যদি হ্যাবাচকে করতে হয়, হু দিয়ে শুধু, অন্য কোনো কিছু দিয়ে বলছি না, কিন্তু
যদি হু দিয়ে হয় কোশ্চেনটা, বাট বোঝা গেল। আমি কিন্তু দেখ, আমি এখানে কি দিয়ে করলাম, আমি হাউ দিয়ে করলাম, হোয়ার দিয়ে করলাম, আমি কিন্তু তখন কিছু বলিনি। যখন হু দিয়ে কোশ্চেন করা হবে, কোশ্চেনটা যদি হ্যাবাচকে হয়, সেক্ষেত্রে কিন্তু ডু ডাজ ডিড ব্যবহার করা যায় না। ভালো করে মাথার মধ্যে ঢোকা। যদি হু দিয়ে কোশ্চেন করতে হয় প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটে, বাক্যটা যদি হ্যাবাচকে হয়, সেক্ষেত্রে কিন্তু হু এর পরে ডু ডাজ ডিড ব্যবহার করা যায় না। বোঝা গেল? মানে ডু ডাজ ডিড ব্যবহার করা যায় না মানে কি, মানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। যদি মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় তখন করতেই হবে হু ডাজ ইট, এটা কে করল, এটা কে করে, এটা কে করে, হু ডিড ইট, এটা কে করলো, সেক্ষেত্রে হতেই পারে। এবার তখন বলবি তাহলে কেন হলো তখন, কারণ তখন তো ডিডটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, তখন এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে হতেই পারে। কিন্তু হু দিয়ে যখন কোশ্চেন করা হবে, বাক্যটা যদি হ্যাবাচকে হয় কোশ্চেনটা, মানে অ্যাফার্মেটিভ সেন্সে হয়, তখন কিন্তু ডু ডাজ ডিড ব্যবহার করা যায় না। কিন্তু যদি নেগেটিভ সেন্সে হয় তখন কিন্তু হবে। হু ডাজ নট হবে, হু ডু নট হবে, হু ডিড নট হবে, কিন্তু হু ডাজ হবে না। বোঝা গেল? হু ডু হবে না। যেমন ধর যদি থাকে এভরিডে মাই ফাদার গিভস মি, হয়েছে, 2 rupees। এভরিডে মাই ফাদার গিভস মি 2 rupees। প্রতিদিন আমার বাবা আমাকে 2 টাকা দেয়। বাবা 2 টাকা দিবি করি, ওই যে হ্যাঁ 2 টাকা দেয়। হ্যাঁ, ওই যে অনেক সময় বলি না এই উদাহরণটা, তোরা যারা ওই তুই আপনি আগে বুঝিস না, মাঝে মাঝে উদাহরণ বলি না, বাবা তুমি আমাদের 2 টাকা দেবা কইলা, কই দিলেন না তো, হ্যাঁ সেরকম আর কি। হ্যাঁ, তো এভরিডে মাই ফাদার গিভস মি 2 rupees। প্রতিদিন আমার বাবা আমাকে 2 টাকা দেয়। ধর এই কোশ্চেনটাকে হু দিয়ে করতে বলছে, এটাকে ধর হু দিয়ে একটা কোশ্চেন তৈরি করতে বলছে। এবার কি করবি, প্রথমে কি লিখবো, প্রথমে হু লিখবো, ন্যাচারালি আমাকে ডব্লিউ ওয়ার্ডটা লিখতেই হবে হু। এবার কি করবি, হু ডাজ গিভ ইউ হবে না, হু গিভ, আবার নিজে কি প্রশ্ন করবি, এটা কি হবে, হু গিভস ইউ, এখানেই গিভসটা বসে যাবে, ডাজ হবে না। ভালো করে বোঝ, হু ডাজ গিভ ইউ এটা হবে না, কোশ্চেনটা হবে হু গিভস ইউ। হলো 2 rupees। এভরিডে হলো। হু এর পর বাক্যটা যদি, আবার বলছি, হু দিয়ে কোশ্চেন করার সময় শুধু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনাইটের কথা বলছি, কিন্তু এটা অন্য কোনো ক্ষেত্রে নয়। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটে হু দিয়ে কোশ্চেন করার সময় কোশ্চেনটা যদি অ্যাফার্মেটিভ সেন্সে হয়, মানে হ্যাবাচক সেন্সে হয়, সেখানে কিন্তু ডু ডাজ ডিডের ব্যবহার হবে না। হলো? আচ্ছা, এবার যদি বলি এই বাক্যটা যদি এরকম হতো, এভরিডে মাই ফাদার ডাজ নট গিভ মি 2 rupees। ধর এভরিডে মাই ফাদার ডাজ নট গিভ মি 2 rupees। প্রতিদিন আমার বাবা আমাকে 2 টাকা দেয় না। এটাকে ধর হু দিয়ে কোশ্চেন করতে দিল, এটা কি হতো, এখানে হতো হু ডাজ নট, হু ডাজ নট গিভ ইউ, হয়েছে, হু ডাজ নট গিভ ইউ 2 rupees এভরিডে। এটা এই বাক্যটা আমি তোদেরকে বোঝানোর জন্য লিখলাম, এরকম বাক্য তো হয় না, এরকম বাক্য হয় না যে কে তোমাকে প্রতিদিন 2 টাকা দেয় না, এরকম বাক্য হয় না কে তোমাকে প্রতিদিন 2 টাকা দেয় না। এটা আমি জাস্ট বোঝানোর জন্য, মানে এইটারই নাবাচক করার জন্য লিখলাম যে এভরিডে মাই ফাদার ডাজ নট গিভ মি 2 rupees। প্রতিদিন আমার বাবা আমাকে 2 টাকা দেয় না। হলো, এটা 2 টাকা তো হয় না, এই বাক্যটা হতো প্রতিদিন আমার বাবা আমাকে পয়সা দেয় না, প্রতিদিন আমার বাবা আমাকে পয়সা দেয় না। এরকম বাক্যটা হলে ঠিক ছিল, কিন্তু প্রতিদিন তোমার বাবা তো, প্রতিদিন আমার বাবা আমাকে 2 টাকা দেয় না, এটা বাক্য হয় না। সে যাও, বোঝার জন্য ব্যাপারটা বোঝ যে যখন আমি অ্যাফার্মেটিভ সেন্সে বাক্যটাকে গঠন করব হু দিয়ে, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইট, আবার বলছি কিন্তু সেখানে কিন্তু ডু ডাজ ডিডের ব্যবহার চলবে না।
কিন্তু সেটা যদি নেগেটিভ সেন্সে হয় তখন কিন্তু বসবে। হু ডাজ, হু ডু এরম হয় না। হু ডু নট, হু ডাজ নট, হু ডিড নট হবে। বোঝা গেল? মানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু এর ব্যবহার করা যাবে না অ্যাফার্মেটিভ সেন্সে হু এর পরে। কিন্তু যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে হু এর পরে ব্যবহার করা যাবে ডু ডাজ ডিড। আর ডু ডাজ ডিড যদি কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, যেমন হু ডিড ইট, এবার তখন তোমরা ধরো কোথাও লেখা আছে হু ডিড ইট, কোথাও ধরো লেখা রইলো হু ডিড ইট, এবার তোমাদের মনে হবে কেলো করেছে। এই যে স্যার বললো হু এর পরে ডিডের ব্যবহার হয় না, এখানে হলো কি করে? এইখানে ডিডটা অক্সিলারি ভার্ব নয়, এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে তো হবেই, কারণ মেন ভার্বের ক্ষেত্রে তো হবেই, কারণ ডু ডিড ডান তিনটে তো ফর্মই আছে ভার্বের, ওটা তো মেন ভার্বও আছে। হলো মেন ভার্ব হিসেবে ঠিক আছে, কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে চলবে না হ্যাবাচকের ক্ষেত্রে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? মুছে দেবো? হ্যাঁ মুছে দিই। তোরা একবার দেখবি, তখন শুনতে শুনতে লিখবি, আর তাহলে আরেকবার শোনাও হয়ে যাবে তোদের। ঠিক ওইভাবেই ধর যদি বলা হয় হু দিয়ে, ধর আজকে যেমন ব্যাচে অনেক কটা আসেনি, ঠিক আছে, ওরা নিজেরাই ভেবে নিয়েছে ছুটি আজকে, কে জানে কে ঘোষণা করলো ছুটি, আমার হয়ে কেউ ঘোষণা করেছে নাকি আমি জানি না, অনেকেই এলো। যেমন ধর আজ ধর যারা আসেনি এই পর্যন্ত বোঝা গেছে, এদিকে তাকার এদিকে পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার হলো? এই পর্যন্ত মুছে দিলাম। তার মানে কি হলো, কি বুঝলাম? যে হু দিয়ে যদি কোশ্চেন করতে হয়, সেই কোশ্চেনটা প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটে, আবার বলি একবার ভালো করে বোঝ, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটে যদি হু দিয়ে কোশ্চেন করতে হয়, সেই কোশ্চেনটা যদি অ্যাফার্মেটিভ সেন্সে হয় তাহলে ডু ডাজ ডিড ব্যবহার করা যাবে না অক্সিলারি ভার্ব হিসেবে। মূল মেন ভার্ব হিসেবে হতেই পারে। আর যদি মানে কোশ্চেনটা যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবেও আমি ডু ডাজ ডিড ব্যবহার করবো হু এর পর। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, আর আগের দিন আমি তোদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করিয়েছিলাম, সেটা হচ্ছে যে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি অনেক সময় আমাদের সামনে জয়েন্ট অক্সিলারি ভার্ব বা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া চলে আসে। জয়েন্ট অক্সিলারি ভার্ব বা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া, বোঝা গেল? মানে কোনগুলোকে বলে জয়েন্ট অক্সিলারি বা যুগ্ম সাহায্যকারী? যেমন ধর ওই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার ইনডিফিনাইট আছে, শ্যাল বি, উইল বি, বোঝা গেল? এগুলোকে বলা হয় যুগ্ম সাহায্যকারী ক্রিয়া বা জয়েন্ট অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই যে যখন জয়েন্ট অক্সিলারি ভার্ব চলে আসে আমাদের সামনে, জয়েন্ট অক্সিলারি যখন ভার্ব চলে আসে, কারটাকে দিয়ে দাও, মানে নিজের কাছে রাখো, ডিস্টার্ব করবে না, পরের ব্যাচে তাড়িয়ে দেবো এখান থেকে, বই খাতা ছুঁড়ে ফেলে দেবো জানলা দিয়ে তাড়িয়ে দেবো। তো কী বলছে, জয়েন্ট অক্সিলারি ভার্ব যখন চলে আসে তখন কোশ্চেন করার সময় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির সময় পুরো যে অক্সিলারি ভার্বটা সেটাই কিন্তু আগে আসে না, অর্ধেক অক্সিলারি ভার্বের প্রথম অংশটা চলে আসে। যেমন ধর যদি বলা হয় ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, ধর ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, হয়েছে? এবার ধর কোশ্চেনটা তোকে করতে দিল হাউ দিয়ে করতে দিল, কোশ্চেনটা করতে পারবি? হাউ দিয়ে কিছু নেই, যখন এরকম থাকে তখন হাউ দিয়ে তৈরি করে নিতে হবে। হাউ দিয়ে তৈরি করতে, হাউ দিয়ে পুরো তোকে দেওয়া অনেক সময় নাও দিতে পারে, হাউ দিয়ে তৈরি করে নিতে হবে। তাহলে কী হবে, হাউ মেনি টাইমস, এই যে এখানে একটা আছে না 2 hours, ফর 2 hours 2 ঘন্টা যাবত, তাহলে আমাকে তৈরি করতে হবে হাউ মেনি টাইমস। তাহলে কী হবে, হাউ মেনি টাইমস, হলো হাউ মেনি টাইমস, এটা নিজেকে তৈরি করে নিতে হবে হাউ মেনিটা। হাউ দিয়ে কোনো কিছু তৈরি করে নাও দেওয়া থাকতে পারে, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, হাউ ফার, এগুলো নিজেকে তৈরি করতে হবে প্রয়োজন অনুসারে। ব্যাটা বোঝা গেল? তাহলে কী করলাম, হাউ মেনি, শুধু হাউ মেনি লিখলে তো হবে না, তাহলে হাউ মেনি টাইমস। এবার কি করব, কি নিয়ে আসবো, এখানে আছে ইট হ্যাজ বিন, তাহলে আমাকে কি করতে হয়, হ্যাজ বিন ইট, তাই তো? ওরম হয় না, শুধু হ্যাজটা আগে চলে আসবে, তারপর বসবে ইট, তারপর বসবে বিন। এটা আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম,
যখন এরকম যুগ্ম সাহায্যকারী ক্রিয়া বা জয়েন্ট অক্সিলারি ভার্ব হয় তখন পুরোটা কখনো আগে আসে না, তখন প্রথম অংশটা আসে। যেমন ধর শ্যাল বি উইল বি, কোশ্চেন করতে গেলে শ্যাল অথবা উইলটা আগে চলে আসবে, বিটা যেখানে থাকা সেখানেই পড়ে থাকবে। হলো, ধর উইল ইউ বি, শ্যাল আই বি, ওখানে শ্যাল বি আই, উইল বি ইউ এরকম হয় না কিন্তু, শ্যাল আই বি, উইল ইউ বি, ব্যাপারটা বোঝা গেল? সাবজেক্টটাকে মাঝখানে রেখে শুধু মানে অক্সিলারি ভার্বের অর্ধেক অংশটা চলে আসবে, প্রথম অংশটা, পুরোটা কখনো আসে না। ঠিক এখানে যেমন হাউ মেনি টাইমস হ্যাজ ইট বিন, হ্যাজ ইট বিন, এবার কি রেইনিং ফর, এটা ফর এখানে ব্যবহার হবে। ফরটা কেন ব্যবহার হলো? তার মানে ফর হাউ মেনি টাইমস, সেই ফরটাকে আমি আগে লিখিনি, শেষে লিখে দিলাম। ফর হাউ মেনি টাইমস মানে কতক্ষণের জন্য, সেই ফরটাকে আমি আগে না লিখে পরে লিখলাম। ব্যাপারটা বোঝা গেল? এরকম এটা কেন, এই বাক্যটা কেন বললাম? এই বাক্যটা বললাম একটাই কারণে, যখন এই জয়েন্ট অক্সিলারি ভার্ব বা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া চলে আসে তখন আমরা কীভাবে কোশ্চেন করি, তখন আমাদেরকে এই জয়েন্ট অক্সিলারি ভার্বের অর্ধেক অংশটা প্রথমে নিয়ে আসতে হয়, বাকিটা পরেই থাকে। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? ডব্লিউএইচওআর দিয়ে কোশ্চেন আমরা কীভাবে করি বোঝা গেল? আর কিছু বোঝানোর নেই? এবার কটা দিই, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নিতে পারো।